2024 সালের লোকসভা নির্বাচন, মানে খুব সামনেই লোকসভা নির্বাচন। তার আগে এই বাজেট, আজকে যে বাজেট পেশ হলো, সেটা কি কোথাও গিয়ে ভোটমুখী বাজেট? ভোটটা সামনে, এটা তো যে কোনো রাজনৈতিক দলের কাছে একটা পরীক্ষা। কাজে সেই পরীক্ষায় উতরবার জন্য এক একজন এক এক রকম প্রিপারেশন নেয়। কেন্দ্রীয় সরকার একরকম প্রিপারেশন নিয়েছে, রাজ্য সরকারও আরেক ধরনের প্রিপারেশন নিচ্ছে। কাজেই ভোট কিছুটা মাথায় রেখে বাজেট হবে, এটা প্রত্যাশিত। যে কন্যাশ্রীর যেরকম টাকা বাড়ানো হলো, লক্ষ্মীর ভান্ডারের বোধহয় টাকা বাড়ানো হলো, এবং 11-এর বাচ্চাদের ছেলে মেয়েদের ট্যাব দেওয়া হবে, এবং এরকম বেশ কিছু অনুদানের কথা বলা হলো। সিভিক ভলেন্টিয়ার পুলিশদের ভাতা বাড়ানো হলো, বা ডিএটা যেটা বাড়ানো হলো সেটা যদিও খুব অল্প শতাংশ। এবং এটা যেটা প্রয়োজন শাসক দলের, এটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র অনুদান নির্ভর অর্থনীতি কিন্তু দীর্ঘ মেয়াদে বেশি দিন এগোতে পারে না। যে এই সমস্ত ছাত্রছাত্রী, এদের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকে কন্যাশ্রী খুব ভালো একটা উদ্যোগ, কিন্তু তার সঙ্গে যেটা প্রয়োজন শিক্ষার পরিকাঠামো তৈরি করা। বিশেষ করে কোভিডের পরে এখন শিক্ষা ব্যবস্থাটা এতটাই বেশি পরিবর্তিত হয়ে গেছে, তার সঙ্গে যদি তাল মেলানো না হয়, এবং তার জন্য প্রয়োজন পরিকাঠামো। অর্থাৎ কেরালায় স্কুল পিছু যতগুলো কম্পিউটার, সেই আন্দাজে পশ্চিমবঙ্গের সেটা নগণ্য। কাজে এই যে ডিজিটালাইজেশন অফ এডুকেশন, যেটা নিউ এডুকেশন পলিসিতে রয়েছে এবং রাজ্য সরকার সেটা অ্যাকসেপ্ট করেছে, কাজে এই যে শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, তার জন্য বিপুল খরচা দরকার। এবং শিক্ষার উন্নয়ন যদি না হয়, যেটা খুব বিশেষ করে মানে খুব খারাপ অবস্থায় চলে গেছে শিক্ষাটা, সেটা দুর্নীতির জন্যই হোক বা অন্য কারণে হোক, সেইটাকে রিভাইভ করতে হবে। শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। স্বাস্থ্যে যে সমস্ত স্বাস্থ্য সাথী কার্ড আছে ইত্যাদি, এগুলো ভালো, এগুলো সামাজিক প্রকল্প, সুরক্ষা প্রকল্প, এগুলো খুবই ভালো কথা, কিন্তু তার সঙ্গে রাজ্যকে আয় বাড়াতে হবে। পরিযায়ী শ্রমিকরা তারা অন্য যেখানে কাজ করতে যায়, সেখানে তারা বিমার সুযোগটা পাবে, এটা সত্যি খুব প্রয়োজনীয় একটা জিনিস। কারণ আমরা জানি কোভিডের সময় এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা কি মানে মর্মান্তিক অবস্থার মধ্যে পড়েছিল। এই যে আমরা দেখলাম যে আজকে বাজেট পেশ হলো, সেখানে বলা হলো যে বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধি হলো, মহিলাদের ভাতার প্রতি বেশি কনসেন্ট্রেট করা। এটা কি তাহলে মহিলাদের ভোট কাটার জন্য, তাই জন্য? আর যদি এই এতগুলো ভাতার কথা সরকার ঘোষণা করলো, এদিকে সরকার বলছে তারা কেন্দ্রের থেকে বঞ্চনার শিকার, কেন্দ্রের টাকা পাচ্ছে না, তাহলে এত পরিমাণ টাকা সরকার কোথা থেকে যোগান দেবে? হ্যাঁ, মহিলাদের ভোট তো নিশ্চয়ই এটা একটা বড় ফ্যাক্টর। এবং আমরা তো দেখলাম মধ্যপ্রদেশের যে বিধানসভা ভোটটা হলো, সেখানে মহিলাদের যে লাডলি বেহেনা কতখানি মানে একটা রেজাল্ট দিয়েছে। কাজে সব রাজনৈতিক নেতা নেত্রীদের কাছে এটা একটা তো অবশ্যই টার্গেট থাকে। তো আমাদের এখানে তো লক্ষ্মীর ভান্ডার রয়েছে, 500 টাকা করে দেওয়া হয়, জনজাতিদের 1000, সেটা বাড়ানো হলো। বাড়ানো হলো। তার মানে একই ব্যাপার, মানে মহিলাদের হাতে টাকা এলে কিন্তু নিশ্চয়ই সংসারে অনেক উপকার হয়। অর্থাৎ মহিলারা এক্সপেক্টেড তারা বাজে খরচা করেন না, এবং যে টাকাটা তাদের হাতে আসে সেটা সঞ্চয় করে তারা সন্তানকে একটু পুষ্টিকর খাবার দেন, তাদের একটু স্কুলিং এর ব্যবস্থা করেন। কাজে এটা কিন্তু সাধারণত মিসইউজ হওয়ার চান্সটা কম। এটা খুবই ভালো উদ্যোগ। কিন্তু এই যে টাকাটা বাড়ানো হচ্ছে, এই টাকাটা আসবে কোথা থেকে, এটা নিয়ে তো চিন্তা ভাবনাটা করতে হবে, যার জন্যই তো সরকারের নিজস্ব আয় বৃদ্ধিটা করতে হবে। এই বাজেট পেশের পর কি সাধারণ মানুষের নজর খোলা উচিত, যে না, বাজেটের দিকেও আমাদের সেইভাবেই নজর দেওয়া উচিত, যেরকম ভাবে আমরা ফল প্রকাশের দিন আমরা নজর দিই? দেখো, বাজেট ব্যাপারটা সাধারণ মানুষের কাছে তো পরিষ্কার নয়। তারা কি কি জিনিস নিয়ে চিন্তিত? তারা চিন্তিত যে আমি যে বাজারের থলিটা নিয়ে বাজারে যাব, তাতে কি আমার দামটা কি একটু কমবে। যারা চাকরি করে তাদের কাছে চিন্তা হচ্ছে করের হারটা কি একটু কমবে, বা এই যে আমার বাড়িতে যে বেকার ছেলেটা রয়েছে, বেকার মেয়েটি রয়েছে, তার কি চাকরির সুরাহা হবে। এই পার্টিকুলার কতগুলো জিনিস নিয়ে সাধারণ মানুষ চিন্তিত। কাজেই সরকারের রেভিনিউ ডেফিসিট, ক্যাপিটাল ডেফিসিট, এগুলো নিয়ে তারা চিন্তিত নয়, সেটা খুব স্বাভাবিক। এবং ইদানিং কালে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কেন্দ্রীয় বাজেট এবং রাজ্য বাজেটেও এই ব্যাপারগুলো নিয়ে তো খুব একটা আলোচনা, বা এদের এইগুলো দূর করার জন্য যে পদ্ধতিগুলো দরকার, বা যে জিনিসগুলো হলে এই এই সমস্যাগুলো মিটবে, সেটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না, দুর্ভাগ্যজনকভাবে। কারণ ভারতবর্ষের মূল কতগুলো সমস্যার মধ্যে প্রধান হচ্ছে এখন বেকারত্ব, মুদ্রাস্ফীতি আর অসাম্য।
তাহলে এই যে সমস্যাগুলো, এগুলো তো বাজেটে হাইলাইটেড হচ্ছে না সেইভাবে। শুধুমাত্র কিছু অনুদান অ্যানাউন্স করা হচ্ছে, সেই জন্যই বোধহয় মানুষের অতটা উৎসাহ থাকছে না। আহ, আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গে প্রচুর তোমার পাট শিল্প ছিল, সেখানে আমরা এক বছরে আমরা দেখছি যে চটকল শিল্প বন্ধ হয়ে গেছে 18টা, অর্থাৎ 50,000 কর্মী বেকার। তাহলে এই যে চটকলগুলো, এগুলোকে কি করে রিভাইভ করা যায়, যেখানে বাংলাদেশে খুব সস্তায় পাটের বস্তা বিক্রি হচ্ছে, আমরা সেটা কেন করতে পারছি না? কাজে এই যে কম্পিটিটিভনেসটা, এটা কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু এছাড়া পশ্চিমবঙ্গের অনেকগুলো পজিটিভ দিক আছে, যেমন কৃষি বৃদ্ধির হার আমাদের কিন্তু ন্যাশনাল অ্যাভারেজের থেকে, জাতীয় যে হার তার থেকে বেশি। এছাড়াও বেকারত্ব বৃদ্ধির হারও কিন্তু জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গে কম। বা নারীদের বেকারত্বের হার, যেটা কোভিডের সময় ভীষণ বেড়ে গেছে, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গে কমেছে। এছাড়া মাথা পিছু যে পারিবারিক ব্যয় বৃদ্ধি, সেটাও কিন্তু গত 10 বছরে সারা দেশের থেকে পশ্চিমবঙ্গে বেশি। এই যে সমস্ত প্রকল্পগুলো অলরেডি রয়েছে, তাতে সরকারের একটা বিপুল খরচা হয়, এবং পশ্চিমবঙ্গ কিন্তু ঋণগ্রস্ত রাজ্য, অর্থাৎ প্রচুর টাকা ঋণ কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রয়েছে। সেটা মেটাতে কিন্তু সরকারের কোষাগারের অনেকটা চলে যায়। এই সমস্যাটা রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? শুধু কেন্দ্রীয় বঞ্চনার কথা বললে রাজ্যের তো উন্নতি হবে না, সেটা রাজনৈতিকভাবে বলা যেতে পারে, কিন্তু রাজ্যকে যেটা করতে হবে যে নিজেদের বিনিয়োগটাকে বাড়াতে হবে। এবং কিসে বিনিয়োগ? সেটা হচ্ছে যে বিনিয়োগটা দীর্ঘ মেয়াদে একটা সুফল দেবে। এবং এখানেই কিন্তু চলে আসে গুড গভর্নেন্সের প্রশ্ন। অর্থাৎ বর্তমান সরকারের এই দুর্নীতি ইত্যাদি যদিও প্রমাণিত নয়, এই নিয়ে এই সরকার জর্জরিত। যে সেটাকে ওভারকাম করে একটা সুশাসন যদি না তৈরি করা যায়, তাহলে শিল্প আসবে না, শিল্পের ভরসা তৈরি হবে না, আর শিল্প না হলে কিন্তু অর্থনৈতিক উন্নয়নটা দীর্ঘ মেয়াদে টিকতে পারে না।